গুড মর্নিং এভরিবডি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু বর্তমান পরিস্থিতির যে অবস্থা হচ্ছে, সবার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকার কথা না। তারপরও আমি আশা করব সবাই বাসায় থাকবে এবং ভালো থাকার চেষ্টা করবে। যেহেতু আমরা বাসায় আছি, আমাদের পড়াশোনা যাতে অসুবিধা না হয় সেজন্য আমাদের প্রিন্সিপাল ব্রাদার তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমার মনে হচ্ছে তোমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবাই দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। এর আগে আমি 2টা ক্লাস নিয়েছি এসকিউএল সম্পর্কে। যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমি এর আগেও বলেছি এখনও বলছি, তাহলে নিশ্চিন্তে তোমরা কি করতে পারো, কোশ্চেন করতে পারো কমেন্ট সেকশনে। আচ্ছা, চ্যাপ্টার 6 আমাদের অনেকগুলো টপিকস পড়ানো হয়ে গিয়েছে, সেগুলো তোমরা দেখেছো। চ্যাপ্টার 6-এর আজকে যে টপিকসটা আমাদের পড়ানো হবে সেটার নাম হচ্ছে ডেটা সিকিউরিটি। আচ্ছা, নামটা দেখে তোমরা বুঝতে পারছো আমাদের এই ডেটা সিকিউরিটির মধ্যে কি পড়ানো হবে। নামটা দেখে বোঝা যাচ্ছে যে ডেটা কিভাবে সিকিউর করা যায়, ডেটা সিকিউরিটি কি, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো চলো পড়ায় চলে যাওয়া যাক। ফার্স্ট ওয়ান কি, ডেটা সিকিউরিটি। কোনো প্রতিষ্ঠানের জন্য ডেটা একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে ডেটার গোপনীয়তা রক্ষা করাও জরুরি। আচ্ছা, মনে করো তুমি তোমার বাসায় কম্পিউটারে দীর্ঘ সময় ধরে ডেটাবেজে খুবই জরুরি এবং গোপনীয় কাজ করছো। তুমি কাজ করে কম্পিউটার বন্ধ করে কোথাও বেড়াতে গেলে, সেই ফাঁকে তোমার বন্ধু কম্পিউটারে বসে তোমার সমস্ত তথ্য মুছে দিল, তাহলে তোমার কেমন লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। আবার মনে করো তোমার লিখিত তথ্যের মধ্যে থেকে সে কিছু কিছু ওয়ার্ড পরিবর্তন করে রাখলো, তাহলে কি তোমার তথ্যে কোনো নিরাপত্তা থাকলো? নিশ্চয়ই না। তাহলে তোমার এমন কিছু করা উচিত যাতে তোমার বন্ধু কম্পিউটার ওপেন করতে পারবে না বা তোমার লিখিত কোনো কিছু পরিবর্তন বা সংযোজন করতে পারবে না। আচ্ছা, আবার এমনও হতে পারে তুমি একটা জরুরি ডকুমেন্ট টাইপ করে, ইমেল করে বা পেনড্রাইভে করে পিয়ন দিয়ে তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিলে, কিন্তু কোনো কারণে তোমার ইমেল পাসওয়ার্ড অন্য কেউ জেনে তোমার জরুরি ডকুমেন্টটা দেখে ফেললো, অথবা পিয়ন অন্য কম্পিউটারে বসে তোমার পেনড্রাইভ দেখে ডকুমেন্টটা কপি করে অন্যদের সবাইকে জানিয়ে দিল, তাহলে কি হলো? সব তথ্য ফাঁস হয়ে গেল। এটি কি সত্যি সত্যি তোমার কাম্য? অবশ্যই না। এবারে আমরা এক এক করে দেখব এসব থেকে উত্তরণের কি উপায়, বা এইসব প্রবলেম যেন আমাদের ফেস করতে না হয় তার জন্য আমরা কি করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা কিছু উদাহরণের সাহায্যে বুঝলাম যে ডেটা সিকিউর থাকা কেন প্রয়োজন, তাই না? কিছু উদাহরণের সাহায্যে বুঝলাম ডেটা সিকিউর থাকা কেন প্রয়োজন। তাহলে এর সংজ্ঞাটা কি একটু দেখে নেই। ব্যবহারকারী কি কি অবজেক্ট ব্যবহার করতে পারবে এবং কি ধরনের তথ্য প্রয়োগ করতে পারবে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে ডেটা সিকিউরিটি বলে। বুঝতে পারছি সংজ্ঞাটা? আচ্ছা, মানে আমার যে জিনিস আছে, আমার যে কম্পিউটার আছে, যেই তথ্য আছে, সেই তথ্যে অন্য কোনো ব্যবহারকারী কি কি তথ্য দেখতে পারবে বা প্রয়োগ করতে পারবে, সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ডেটা সিকিউরিটি। আচ্ছা, যাতে করে আমি যেই সব তথ্য গোপন রাখতে চাই তাতে অন্য কেউ যেন দেখতে না পারে বা হস্তক্ষেপ করতে না পারে, তার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করব সেটাই হচ্ছে কি ডেটা সিকিউরিটি। আচ্ছা, যেমন ধরা যাক ক নামের একজন ব্যবহারকারী পরীক্ষার ফলাফল ডেটাবেজে ডেটা সিলেক্ট করতে পারবে কিন্তু মুছে ফেলতে পারবে না। তার মানে কি? দেখো, ক নামের একজন ব্যবহারকারী পরীক্ষার ফলাফল ডেটাবেজে ডেটা সিলেক্ট করতে পারবে কিন্তু মুছে ফেলতে পারবে না। শুধুমাত্র তার অধিকার কি? ডেটা সিলেক্ট করবে, ঠিক আছে, বা কোনো কিছু তথ্য সংযোজনও করতে পারবে না, মুছে ফেলতেও পারবে না। এই যে ব্যবস্থাটা সেটাই হচ্ছে কি ডেটা সিকিউরিটি। আচ্ছা, ডেটা সিকিউরিটি কি তাহলে আমরা এখন বুঝতে পারছি কেন ডেটা সিকিউর করা উচিত বা কেন ডেটা সিকিউর করা প্রয়োজন। আচ্ছা, সিকিউর করা তো প্রয়োজন হলো, কিন্তু এই সিকিউরটা আমি করবো কিভাবে, তাই না? এই ডাটা যে সিকিউর করব তার অবশ্যই কিছু
পদ্ধতি আছে। আচ্ছা, কি হতে পারে, কিভাবে ডেটা সিকিউর করতে পারি একটু চলো দেখি। ডেটা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করে পাঠানো হয়। কি করা হয়? ডেটাকে এনক্রিপ্ট করে পাঠানো হয়। আমার মনে হয় এই এনক্রিপ্ট কথাটা আমরা অনেকেই বুঝতে পারছি না। ধরো ডেটাকে এমন কিছু আমি করলাম, ধরো যে কথাটা লিখলাম তার প্রথম অক্ষর, যে কথাটা আমি লিখলাম তার পরের 3 অক্ষর পরে অক্ষরগুলো দিয়ে আমি একটা তথ্য বানালাম এবং সেটা পাঠালাম। তাহলে কি হলো? মাঝখানে যারা দেখবে তারা কিন্তু কিছুই বুঝবে না। অথবা এমন কিছু তথ্যের মধ্যে এমন কিছু কোড আমরা ব্যবহার করব যাতে মাঝখানে যারা দেখবে বা দেখতে চায় তারা কিছুই বুঝবে না, শুধুমাত্র যাকে পাঠাবো সে যেন বুঝতে পারে, অথবা তার কাছে ডিক্রিপ্ট করার কোড থাকে। পরে কি হয়ে যাবে? পাঠানোর পরে গন্তব্যে ডেটা ডিক্রিপ্ট করে মেসেজ উদ্ধার করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এতক্ষণ কি দেখলাম? ডেটা সিকিউরিটি কি, ডেটা সিকিউরিটি কেন করা প্রয়োজন, ঠিক আছে, আর কিভাবে করতে পারি। আচ্ছা, এরপর যে সংজ্ঞাটা প্রায়ই আসে ডেটা সিকিউরিটির ভিতরে, যে সংজ্ঞাটা প্রায়ই আসে সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ওকে, সেটা কি? ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি কি? এই যে ডেটা এনক্রিপশন করছি, ডিক্রিপশন করছি, এই বিষয়টাকে কি বলা হয়? ক্রিপ্টোগ্রাফি বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে। ঠিক আছে, ক্রিপ্টোগ্রাফি কি, এই কোশ্চেনটা প্রায়ই আসে। তার মানে ক্রিপ্টোগ্রাফি কি? ডেটাকে এনক্রিপশন ও ডিক্রিপশন করার বিষয়কেই বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ওকে, আচ্ছা, এখানে দেখো বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা, মানে ডেটা সিকিউর করার জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি কিছু দেওয়া আছে ছবির মাধ্যমে। কি কি? ফায়ারওয়াল হচ্ছে একটা সফটওয়্যার যাতে করে একটা নেটওয়ার্কের ভিতর কে ঢুকতে পারবে না সেটা ব্যবস্থা করবে। আচ্ছা, স্পায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, ক্রিপ্টোগ্রাফি, ডেটা ব্যাকআপ, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা কি করতে পারি? ডেটাকে সিকিউর করতে পারি এই ব্যবস্থাগুলো গ্রহণ করে। আচ্ছা, কম্পিউটার সিকিউরিটি। কম্পিউটারের ভিতরে কি থাকে? ডেটা। তার মানে এই কম্পিউটার সিকিউরিটি কি করা যায়? কম্পিউটারটাকে যদি আমি সিকিউর করি তাহলে আমার ডেটাটাও সিকিউর হয়ে থাকবে। আচ্ছা, কম্পিউটার সিকিউরিটি কয় ধরনের হতে পারে? কম্পিউটার সিকিউরিটি 3 ধরনের হয়ে থাকে। কি কি হতে পারে? হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে, নেটওয়ার্ক হতে পারে। আচ্ছা, হার্ডওয়্যার সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? হার্ডওয়্যার সিকিউরিটি বলতে কি বুঝি? হার্ডওয়্যার আমরা চিনি অবশ্যই কম্পিউটারের। কি কি? সিপিইউ আছে, মাউস আছে, কিবোর্ড আছে, এগুলো কি হার্ডওয়্যার এক একটা উদাহরণ, তাই না? আচ্ছা, এইগুলোকে আমরা কি করতে পারি? বিভিন্নভাবে লক সিস্টেম করতে পারি, তাই না? এই লকের সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি? হার্ডওয়্যার সিকিউরিটিটা আমরা ব্যবস্থা করতে পারি। যেমন পিসি লক করতে পারি, কিবোর্ড লক করতে পারি, স্মার্ট কার্ড, বায়োমেট্রিক্স ডিভাইস ইত্যাদি ব্যবহার করে আমরা হার্ডওয়্যার সিকিউর করতে পারি। আচ্ছা, এরপর কি সফটওয়্যার সিকিউরিটি কি? সফটওয়্যার সিকিউরিটি হচ্ছে এমন একটা সিকিউরিটি যার মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো সফটওয়্যারকে সিকিউর রাখতে পারি। আচ্ছা, কিভাবে রাখতে পারি? দেখো, স্বয়ংক্রিয় কোড, সিরিয়াল নাম্বার, ফাইল, পাসওয়ার্ড ইত্যাদির মাধ্যমে আমরা সফটওয়্যারগুলোকে সিকিউর করতে পারি। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটি কি? নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে এমন একটা সিকিউরিটি যার মাধ্যমে আমরা নেটওয়ার্কটাকে কি করতে পারি? সিকিউর রাখতে পারি। আচ্ছা, সিকিউর মানে তো আমরা বুঝি নিরাপদে রাখতে পারি। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটি কিসের মাধ্যমে করতে পারি? ফায়ারওয়াল, ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইত্যাদির মাধ্যমে আমরা কি করতে পারি? নেটওয়ার্ক সিকিউরিটিটাকে সিকিউর করতে পারি। আচ্ছা, ফায়ারওয়াল কিন্তু একটা সফটওয়্যার, ঠিক আছে, আমি কিন্তু এর আগেও বলেছিলাম ফায়ারওয়াল একটা সফটওয়্যার যার মাধ্যমে নেটওয়ার্কে কে প্রবেশ করবে, নেটওয়ার্কে কে প্রবেশ করবে না সেই ব্যবস্থা নিশ্চিত করে। আচ্ছা, এরপর আমরা দেখি কি ডেটা এনক্রিপশন। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি যে ডেটা আমরা সিকিউর করতে চাই, কেন করতে চাই, প্রয়োজন, এগুলো দেখে এসেছি। আচ্ছা, এই কম্পিউটার সিকিউরিটিটা কয় ধরনের সেটা দেখে আসলাম।
আচ্ছা, এবং পড়ে এসেছিলাম যে ডেটাকে এনক্রিপশন করে, মনে আছে, ডেটাকে এনক্রিপ্ট করে কি করা যায়, ডেটাকে সিকিউর করা যায়। ওকে, ডেটাকে এনক্রিপ্ট করে ডেটাকে সিকিউর করা যায়। তাহলে চলো দেখি এই ডেটা এনক্রিপশন জিনিসটা আবার কি। ডেটা এনক্রিপশন জিনিসটা কি, এখানে দেখো দেওয়া আছে, আমি লিখে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এর আগে একটা সংজ্ঞা পড়েছিলাম ক্রিপ্টোগ্রাফি কি, সেটা বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখন আবার বলছি ডেটা এনক্রিপশন, এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট। চলো দেখি। এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করার এমন একটি বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে না পারে। আচ্ছা, এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে, দেখতে পাচ্ছি, এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করার এমন একটি বিশেষ প্রক্রিয়া। এনক্রিপশন হচ্ছে একটা প্রক্রিয়া যাকে আমি অনুমোদন দিব না, সে যেন কিছু পড়তেও না পারে এবং বুঝতেও না পারে। ওকে, আচ্ছা, তাহলে কি এই ডেটা এনক্রিপশনের কিছু সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে, সেটা বইয়ে আছে, একটু দেখে নেবে। আমি দুই একটা কথা বলি। ডেটা এনক্রিপশনের সুবিধা কি? ডেটা এনক্রিপশনের প্রধান সুবিধা হচ্ছে অনুমোদনহীন কেউ কিছু পড়তে বা বুঝতে পারবে না, ঠিক আছে। তার মানে ডেটা এনক্রিপশনের প্রধান সুবিধা হচ্ছে ডেটা সিকিউরিটিটাকে অনেক ভালোভাবে নিশ্চিত করে। আচ্ছা, অসুবিধাটা কি হতে পারে? ধরো এনক্রিপশন ব্যবহার করার সময় আমি কি বলেছি, কিছু এনকোড করি, তাই না, কিছু এনকোড করি। আচ্ছা, এই এনকোড করার ফলে জিনিসটা কি হয়ে যায়, বোধগম্য বা অনেক বড় হয়ে যেতে পারে, ঠিক আছে, তথ্যটা অনেক বড় হয়ে যেতে পারে, যেটা ব্যবহার করতে একটু অসুবিধা হতে পারে। আবার বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করি যেটা কার্যকর হতে অনেক বেশি সময় লাগে, ঠিক আছে। এটা হচ্ছে কি ডেটা এনক্রিপশনের অসুবিধা। আচ্ছা, ডেটা এনক্রিপশনের আবার কি আছে, মূল 4টা অংশ আছে। ডেটা এনক্রিপশনের জন্য 4টা অংশ আছে, ঠিক আছে। এই যে এনক্রিপ্ট করব তার কয়টা অংশ আছে? 4টা অংশ আছে। কি কি আছে একটু দেখি। ফার্স্ট ওয়ান, প্লেইন টেক্সট। আচ্ছা, কি? প্লেইন টেক্সট। আমি যে ডেটাটা পাঠাবো, ঠিক আছে, যে ডেটা পাঠাবো, মেসেজ বা যে তথ্যটা পাঠাবো, আমার কাছে তো সেটা বোধগম্য, তাই না। সেই যে পাঠাবো তার আগের মানে মূল মেসেজটাই হচ্ছে কি প্লেন টেক্সট। তার মানে দেখি, এনক্রিপশন করার পূর্বের মূল মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে তাকে প্লেন টেক্সট বলে। ধরো আমি কাউকে কি পাঠাতে চাচ্ছি, ABC, কাউকে কি পাঠাতে চাচ্ছি, ABC। এই যে পাঠানোর আগে যে এটা কি দেখে বোঝা যাচ্ছে না, ABC দেখে বোঝা যাচ্ছে না কি পাঠাতে যাচ্ছি, এই যে বোধগম্য যোগ্য যেই অবস্থায় আছে, ঠিক আছে, মূল মেসেজ বা পাঠানোর আগে যে অবস্থায় আছে সেটাই কি বলা হচ্ছে, প্লেন টেক্সট। ওকে, আচ্ছা, প্লেন টেক্সট হলো, এরপর কি আছে, সাইফার টেক্সট। প্লেন টেক্সট আছে, এরপর কি আছে, সাইফার টেক্সট। আচ্ছা, দেখো আমি কি করেছি, একটা ডেটা সিকিউর করার জন্য কি করেছি, ডেটাটাকে এনকোড করতে হবে বলেছিলাম, মনে আছে। আচ্ছা, প্লেন টেক্সট হচ্ছে এই এনকোড করার পূর্বের অবস্থা, ঠিক আছে। তাহলে সাইফার টেক্সট কি, অবশ্যই এনকোড করার পরের অবস্থা হবে। আচ্ছা, কি বলা আছে সাইফার টেক্সটে, চলো দেখি। এনক্রিপশন করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না। খেয়াল করো, এনক্রিপশন করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না তাকে কি বলা হয়, সাইফার টেক্সট বলে, ঠিক আছে। এনকোড করার পরের যে অবস্থা, যে কেউ সেটা বুঝতে পারবে না, পাঠযোগ্য রূপে থাকবে না, সেটাই হচ্ছে সাইফার টেক্সট। যেমন ধরি ABC সিজার কোডের মাধ্যমে এনক্রিপশন করে সাইফার টেক্সট হলো DEF। আচ্ছা, DEF হলো কিভাবে, এখন সিজার কোড আমরা পরবর্তীতে পড়ব, সিজার কোড সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ছি। আচ্ছা, এখান থেকে দেখো ABC কে কি করেছে, DEF করেছে। তার মানে কি, দেখো এরপর কি আছে, B আছে, তারপর C আছে, তারপর D আছে। তার মানে 3 ঘর পর যে সংখ্যাটা আছে, এর 3 ঘর পর সংখ্যাটা আমি লিখেছি, মানে 3 ঘর পর অক্ষরটা আমি লিখেছি। B এর 3 ঘর পর অক্ষর কি হয়ে যায়, E হয়ে যায়। দেখো B, C, D,
ই, 3 নাম্বার ঘর কি হচ্ছে, ই হচ্ছে। সুতরাং 3 নাম্বার ঘর অক্ষরটা আমি লিখেছি, এবং সি, সি থেকে 3 নম্বর ঘরে অক্ষরটা কি হয়ে যাবে, অ্যালফাবেটটা কি হয়ে যাবে, সি, ডি ই এফ, তাই না? সি এর পর কি আছে, ডি ই এফ। দেখো আমি কি লিখেছি এখানে, এফ লিখেছি। তার মানে এর পরবর্তী 3 নাম্বার ঘর 3 নাম্বার অ্যালফাবেটটা লিখেছি, বি এর পরবর্তী 3 নাম্বার অ্যালফাবেট লিখেছি, সি এর পরবর্তী 3 নাম্বার অ্যালফাবেটটা লিখে আমি কি করেছি, ডেটাটাকে এনক্রিপ্ট করেছি, ঠিক আছে, যাতে করে কেউ না বুঝতে পারে। আচ্ছা, 4টা অংশের মধ্যে আরও 2টা অংশ হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম। কি, এনক্রিপশন অ্যালগোরিদম। এনক্রিপশন অ্যালগোরিদম হচ্ছে গাণিতিক ফর্মুলা, ঠিক আছে। একটা গাণিতিক ফর্মুলা ব্যবহার করে ডাটাটাকে কি করা হয়, এই সাইফার টেক্সটে রূপান্তরিত করা হয়। এই যে ব্যবস্থার মাধ্যমে করা হয়, যে গাণিতিক ফর্মুলার মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম। ওকে, আচ্ছা, এরপর দেখো কি, কি, ঠিক আছে, 4 নাম্বার অংশটা কি, কি। আচ্ছা, কি বলতে কি বোঝায়, কি হচ্ছে একটা গোপন কোড। এই কি হচ্ছে একটা গোপন কোড। তার মানে এই যে আমি বলেছিলাম, দেখো 3 অক্ষর পর আমি লিখেছি, এই 3 অক্ষর পরটাই হচ্ছে কি, কি, ঠিক আছে। মানে যেটা মাধ্যমে আমি এনকোড করি সেটাই হচ্ছে কি। তাহলে কি সংজ্ঞাটা কি হতে পারে, ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য যে গোপন কি কোড ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, কি বলা হয়। ওকে, তাকে বলা হয় কি। আচ্ছা, আমি যে লিখে রেখেছি এখানে বুক, ঠিক আছে, এইটা তোমরা কোত্থেকে দেখতে পারো, মুজিবুর রহমান বই থেকেও দেখতে পারো, আবার লেকচার বই থেকেও দেখতে পারো। ওকে, আচ্ছা, এতক্ষণ কি করলাম, ডেটা সিকিউরিটি কি, ডেটা সিকিউরিটি কি সেটা দেখলাম, ডেটা সিকিউরিটি কেন প্রয়োজন সেটা দেখলাম, কয় ধরনের সিকিউরিটি হতে পারে সেটা দেখলাম। তারপর কি দেখলাম, এই যে সিকিউর করার পদ্ধতি, যে এনক্রিপশন কথা বলছি আমি, এই ডেটা এনক্রিপশন কি সেটা দেখলাম, এনক্রিপশনের কয়টা অংশ সেটা দেখলাম, ঠিক আছে। এখন আমরা কি দেখব, ডেটা এনক্রিপ্ট করার অবশ্যই পদ্ধতি আছে। আমি বলেছিলাম এই যে সিজার কোড দেখে এসেছিলাম, অবশ্যই কি আছে, এই যে ডেটা এনক্রিপ্ট করব সেটার অবশ্যই কি আছে, বিভিন্ন পদ্ধতি আছে। এখন আমরা সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখি, ডেটা এনক্রিপ্ট করার বিভিন্ন ধরনের নিয়ম প্রচলিত আছে, যথা কি কি আছে, সিজার কোড, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম, ঠিক আছে। এই 3টা পদ্ধতি আমরা এখন জানব। আচ্ছা, ফার্স্ট ওয়ান কি, ফার্স্ট ওয়ান পদ্ধতির নাম কি বলেছিলাম, সিজার কোড। আচ্ছা, সিজার কোড কি, রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকে ডেটা এনক্রিপ্ট করার জন্য সিজার কোড ব্যবহার হয়ে আসছে। আচ্ছা, রোমান কি বলেছি, রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকে এই সিজার কোডটা ব্যবহার করে আসছে, ঠিক আছে। সিজার কোডে তাহলে কি করে, মানে কি পদ্ধতি আছে, চলো একটু দেখি। সিজার কোডের পদ্ধতি হচ্ছে গিয়ে, দেখো এখানে কি দেওয়া আছে, এক্স ওয়াই জেড, এর সাইফার টেক্সট কি লিখেছি, এ বি সি। আচ্ছা, সিজার কোডে কোনো অক্ষরকে তার পরবর্তী তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা হয়। কি করা হয়, কোনো অক্ষরকে তার পরবর্তী 3 নাম্বার যে অক্ষর আছে সেটা দ্বারা প্রতিস্থাপন করব। চলো একটু দেখি, এক্স, এক্স এর পর কি আছে, আচ্ছা এক্স এর পর কি আছে, ওয়াই আছে, জেড আছে, মানে সিরিয়াল বাই আমি বলছি, এক্স এর পর আছে এক্স ওয়াই জেড, তাহলে 3 নম্বরটা অক্ষরটা পাচ্ছি আমি এ, এক্স এর পর 3 নম্বর অক্ষর পাচ্ছি এ। আচ্ছা, ওয়াই এর পর 3 নম্বর অক্ষর কি পাচ্ছি, ওয়াই, জেড, এ, বি, ওয়াই এর পর 3 নম্বর অক্ষর পাচ্ছি বি, তাই আমি কি লিখেছি এখানে, বি লিখেছি। জেড, জেড এর পর 3 নম্বর অক্ষর কি পাচ্ছি, জেড, তাই না, এ বি সি, জেড এর পর 3 নম্বর অক্ষর হচ্ছে সি, সুতরাং এক্স ওয়াই জেড এর সাইফার টেক্সট হচ্ছে এ বি সি সিজার কোডের মাধ্যমে। তাহলে এ বি সি এর সাইফার টেক্সট কি হয়ে যাবে, একই রকম ডি এফ, ঠিক আছে। 3 নম্বর অক্ষর দ্বারা প্রতিস্থাপন করলে আমরা কি পাই, এইগুলোর সাইফার টেক্সটগুলো, এই যে ডি এফ এগুলো পাই, ঠিক আছে। একইভাবে শুধুমাত্র যে 3 নাম্বার অক্ষর দিয়েই কি করা হয়, প্রতিস্থাপন করা হয় তা না, কি করা হয়, অ্যালফাবেটের মানে যে অক্ষর দিয়েই প্রতিস্থাপন করা হয় সেই অক্ষরটা কিন্তু খুঁজে পেতে হবে আমাদের। এরকম দেখো একটা জিনিস, হ্যালো, হ্যালো এর সাইফার টেক্সট আমি করেছি কি, ইউ আর ওয়াই ওয়াই বি, ঠিক আছে। এটা দেখে কিছু বুঝতে পারছো, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এটা কোনো পাঠযোগ্য কোনো ওয়ার্ড না, এটা কোনো পাঠযোগ্য ওয়ার্ড না,
কেন হবে না? কারণ আমরা তো এটা এনক্রিপ্ট মানে এনক্রিপ্ট যখন করেছি তার পরের অবস্থা, তাই অবশ্যই কি হয়ে যাবে না, এটা পাঠযোগ্য ওয়ার্ড হবে না। এই ওয়ার্ডটা দেখে কি করতে হবে, আমাদের ভাবতে হবে এটাকে কি করলে আমরা পাঠযোগ্য করতে পারবো। ঠিক আছে, আচ্ছা কি করলে করতে পারবো চলো দেখি। আচ্ছা এইটা দেখো, হ্যালো যে লিখেছি, হ্যালো 13 নম্বর, প্রতিটা অক্ষরের 13 অক্ষর পর যে ওয়ার্ডটা আছে সেটা দিয়ে প্রতিস্থাপন করেছি। হ্যালোর প্রতিটা অক্ষরের 13 অক্ষর পর যে ওয়ার্ডটা আছে সেটা দিয়ে প্রতিস্থাপন করে এই ওয়ার্ডটা আমি পেয়েছি। কিভাবে দেখো, এই যে হ্যালো লিখলাম, দেন কি হয়েছে, এইচের পর 13 নম্বর অক্ষর। ঠিক আছে, আচ্ছা পরীক্ষার সময় যদি আসে, মানে এই জিনিসটা যদি আসে, তাহলে এই 13 নম্বর অক্ষর খুঁজতে অনেক ঝামেলা হয়ে যাবে না? অবশ্যই ঝামেলা হয়ে যাবে। তখন আমরা কি করব, এটা কিছুক্ষণ ভাববো যে এটার থেকে, মানে ফার্স্টের অক্ষর থেকে এই অক্ষরটা, এটার প্রথম অক্ষর থেকে এটার প্রথম অক্ষরের ডিফারেন্স কি বা কতটুকু ডিফারেন্স আছে। ঠিক আছে, লিখলাম খাতায়। দেন কি লিখবো, ই থেকে এই আর এর ডিফারেন্স কি, মানে কত অক্ষর পরে, এই ই এর পর কত অক্ষর পরে আমি আর পাবো সেটা একটু দেখলাম। যদি দুইটা ডিফারেন্স সমান হয়ে যায়, দেখো এইচ থেকে 13 অক্ষর পর ইউ পাবো, ই থেকে 13 অক্ষর পর আর পাবো। ঠিক আছে, একই ধরনের, যেহেতু 13 অক্ষর পর পর আমি পেয়ে যাচ্ছি, সুতরাং আমি কি করব, এই ফার্স্ট আগে এ থেকে, অবশ্যই তোমাদের কিন্তু এই এনক্রিপ্ট করার জন্য বা ডিক্রিপ্ট করার জন্য কোনো মেসেজ অবশ্যই অ্যালফাবেট, সেই ছোটোবেলার অ্যালফাবেটগুলো মনে রাখতে হবে। ওকে, ছোটোবেলার ABCDগুলো অবশ্যই মাথায় থাকতে হবে। আচ্ছা ফার্স্টে আমি কি করব, এই সম্পূর্ণ অ্যালফাবেট লিখব। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট লিখলে, দেন যেহেতু আমি কিন্তু আগেই খুঁজে পেয়েছি, একটু ভেবে আগেই খুঁজে পেয়েছি 13 অক্ষর পর। ঠিক আছে, 13 অক্ষর পর খুঁজে পেয়েছি, সুতরাং এর 13 অক্ষর পরের কি অক্ষর পাচ্ছি, এন। বি 13 অক্ষর পর অক্ষর পাচ্ছি, ও। সি এর 13 অক্ষর পর অক্ষর পাচ্ছি, পি। ঠিক আছে, এরকম করে কি জেড পর্যন্ত 13 অক্ষর পর যা পাবো সবগুলো এগুলোতে লিখবো। এই ডট ডট মানে এটা সম্পূর্ণ আগে ফিল আপ করবে। ঠিক আছে, তারপর কি লিখবে, তারপর এই সাইফার টেক্সটটা উপরে লিখবো, এই সাইফার টেক্সটটা উপরে লিখবো, এবং প্লেন টেক্সটটা, কারণ প্লেন টেক্সটটা কিন্তু আমাদের অজানা, প্লেন টেক্সটটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, যদিও আমি এখানে আগে প্লেন টেক্সট উপরে রেখেছি বোঝার জন্য। ঠিক আছে, কারণ আমি তো এটা জানি, কিন্তু যখন পরীক্ষায় থাকবে তখন তো তোমরা এই সাইফার টেক্সটের প্লেন টেক্সটটা জানবে না, সুতরাং এটা উপরে লিখবে এবং এটা অনুযায়ী এই ঘর দেখে যেটা বসবে সেটা পরপর লিখে দিব। ওকে, সেটা পরপর লিখে দিলে কি হয়ে যাবে, দেখো এই সাইফার টেক্সটটাকে যদি ডিক্রিপ্ট করো তাহলে আমরা কি পেয়ে যাব, হ্যালো পেয়ে যাব। ওকে, লেখার অবস্থা বুঝেছি। ফার্স্টে কি করলাম, তাহলে কোনো কোড যদি আসে অবশ্যই কি করব, ভাববো যে এটা কি, কত অক্ষর পর কি হতে পারে। ঠিক আছে,